শিক্ষার্থী বন্ধুরা, আমি বলেছিলাম যে যদি ইলেকট্রনগুলো স্থির থেকে কোনো একটা আকর্ষণ শক্তির সঞ্চার করে বা আকর্ষণ বলের যদি সৃষ্টি করে, তাহলে সেই তড়িৎকে আমরা বলেছিলাম স্থির তড়িৎ। তাহলে এই অধ্যায়ে আমরা কি পড়ব, অর্থাৎ চার্জগুলো স্থির থাকলে ওই চার্জগুলো কি কি ঘটনা ঘটাবে সেগুলো নিয়ে আমরা এই অধ্যায়ে কথা বলবো। তাহলে বলো তো কি কি পড়বো আমরা এই অধ্যায়ে? দুটো চার্জ যদি স্থির থাকে তাদের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করতে পারে, তাহলে এই আকর্ষণ বিকর্ষণ বলের মান কত এটা আমরা বের করার চেষ্টা করব এই অধ্যায়ে। একটা চার্জ স্থির থেকে তার চতুর্দিকে আকর্ষণ বা বিকর্ষণ করার সামর্থ্য অর্জন করতে পারে, অর্থাৎ তড়িৎ প্রাবল্য আছে। স্থির থেকে একটি চার্জ তড়িৎ প্রাবল্যের সৃষ্টি করে, তাহলে তড়িৎ প্রাবল্যের মান কত, দিক কোন দিকে সেটা বের করব। চার্জগুলো স্থির থেকে তড়িৎ বিভবের সৃষ্টি করে, সেই তড়িৎ বিভবের মান কত সেটা আমরা এই অধ্যায়ে বের করব। তারপরে হচ্ছে তোমরা জানো ক্যাপাসিটর মানে ধারক যেগুলো আছে, তড়িৎ ধারক, সেই ধারকের মধ্যে চার্জগুলো স্থির থাকে, তাহলে চার্জগুলো স্থির থেকে কিভাবে চার্জ জমা করে রাখে, সেই চার্জকে কিভাবে ডিসচার্জ করে, এইগুলো নিয়ে আমরা এই অধ্যায়ে কথা বলবো। অর্থাৎ ক্যাপাসিটর নিয়ে আমরা এই অধ্যায়ে কথা বলবো। চার্জগুলো স্থির থাকলে বেশ কিছু হিসাব নিকাশ আছে যেগুলো আমরা গাউসের সূত্রের সাহায্যে এই অধ্যায়ে ক্যালকুলেশন করব। তাহলে আগামী সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কুলম্বের সূত্র নিয়ে কথা বলবো। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই অধ্যায়ের নাম হচ্ছে স্থির তড়িৎ, অর্থাৎ চার্জগুলো যদি স্থির থাকে তাহলে থেকে কি কি ঘটনা ঘটাবে সেই রিলেটেড পড়াশোনা বা আমরা জ্ঞান অর্জন করব এই অধ্যায়ে। সো দুটো চার্জ যদি স্থির থাকে তাহলে বলো তো চার্জ দুটো পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, তাহলে কত বলে আকর্ষণ করবে বা কত বলে বিকর্ষণ করবে, স্থির থেকে সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বের করে দেখিয়েছেন বিজ্ঞানী কুলম্ব। এই জন্য আমরা কুলম্বের সূত্রটা পড়ব। সো দুটো চার্জের মধ্যকার যে বল এটাকে বলা হবে কুলম্ব বল বা তড়িৎ বল, কারণ তড়িৎ মানেই হচ্ছে সেখানে চার্জের উপস্থিতি রয়েছে। তো আমরা একটু শুরু করার আগে কয়েকটা জিনিস দেখে নেই। বলতো ইলেকট্রনের চার্জ আমরা জানি নেগেটিভ, ইলেকট্রনের চার্জ -1.6 10⁻19 কুলম্ব। প্রোটনের চার্জ আমরা জানি ধনাত্মক 1.6 10⁻19 কুলম্ব, এবং নিউটনের কোনো চার্জ নাই। আমরা জানি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চতুর্দিকে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে, এবং প্রোটন এবং নিউট্রন থাকে হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে। এখন প্রশ্ন করতে পারো স্যার আসলে 1 কুলম্ব চার্জ আসলে কতটুকু চার্জ? 1 কুলম্ব চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জকে যদি আমরা 6.25 গুণন 10⁻18 এত দিয়ে গুণ দেই, অর্থাৎ এতটি ইলেকট্রনের যে চার্জ সেটাই হবে হচ্ছে 1 কুলম্ব চার্জের সমান। অর্থাৎ 1 কুলম্ব চার্জ মানেই হচ্ছে 6.25 গুণন 10⁻18 এতটি ইলেকট্রনের চার্জের সমান। আমরা ধরে নেই প্রথমেই যে মাধ্যমটাতে আমরা চার্জগুলো রেখেছি সেই মাধ্যমটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম। শূন্য মাধ্যম মানেই কিন্তু বায়ু মাধ্যম, আমরা একটু পরেই দেখব, কারণ শূন্য মাধ্যম এর তোমার ভেদনযোগ্যতা যা, বায়ু মাধ্যমেরই কিন্তু ভেদনযোগ্যতা প্রায় সেম। ধরে নাও এইখানে একটা চার্জ আছে, এটা হচ্ছে Q1 চার্জ, এটা হচ্ছে Q2 চার্জ, এটা ধরো প্লাস চার্জ, এটা ধরো মাইনাস চার্জ। বলো তো এই চার্জগুলো পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? একটা প্লাস একটা মাইনাস, এটা হচ্ছে আকর্ষণ করবে, এটা আকর্ষণ বল। কত বলে আকর্ষণ করবে? ধরে নেই F বলে, তাহলে F বলের মান কত বের করে দেখিয়েছেন বিজ্ঞানী কুলম্ব। আবার বলো তো দুটোই যদি সমধর্মী চার্জ হয়, প্লাস এবং প্লাস, এরা কিন্তু পরস্পরকে বিকর্ষণ করবে। কত বলে বিকর্ষণ করবে সেটাও বের করতে পারি। দুটোই মাইনার চার্জ, এরাও কিন্তু পরস্পরকে বিকর্ষণ করবে। কত বলে বিকর্ষণ করবে সেই মানটা আমরা বের করতে চাই। এখন কত বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে সেটা আমাদের পরের ব্যাপার। প্রথম কথা হলো বলতো এই যে বিপরীতধর্মী চার্জগুলো রয়েছে, একটা প্লাস এবং একটা মাইনাস, এরা পরস্পরকে আকর্ষণ করে। আমার প্রশ্ন হচ্ছে কেন আকর্ষণ করবে? কারণ একটা প্লাস একটা মাইনাস হলেই কেন আকর্ষণ করবে? আর দুটোই যদি সমধর্মী চার্জ হয়, প্লাস প্লাস কিংবা মাইনাস মাইনাস, তাহলে কেন তারা বিকর্ষণ করবে? এই প্রশ্নের উত্তর বিজ্ঞানীরা অনেক দিন দিতে পারেনি, তবে ফাইনালি 1830 সালে আমাদের একজন ইংরেজ বিজ্ঞানী রয়েছে মাইকেল ফ্যারাডে, উনি
চুম্বক বলরেখা ব্যাখ্যা করতে গিয়ে এই উত্তরটা উনি দিয়েছেন, অর্থাৎ কেন সমধর্মী চার্জগুলো পরস্পরকে বিকর্ষণ করবে আর বিপরীতধর্মী চার্জগুলো পরস্পরকে কেন আকর্ষণ করবে। মাইকেল ফ্যারাডে বলেছেন, উনি বললেন যে প্রত্যেকটা পজিটিভ চার্জ থেকে এর পৃষ্ঠ থেকে কিছু এই রকম রেখা নির্গত হয়, এই রকম কিছু রেখা নির্গত হয়, শুধু পজিটিভ চার্জ থেকে নির্গত হয়। আমরা একটু পরে ব্যাখ্যা করব কেন পজিটিভ চার্জ থেকে বের হবে। উনি ধরে নিয়েছেন শুধু পজিটিভ চার্জ থেকে এই বলরেখাগুলো বের হয় এবং কোনো নেগেটিভ চার্জ থেকে বের হয় না। তাহলে এই যে রেখাগুলোকে তিনি নাম দিয়েছিলেন, এগুলোর নাম হচ্ছে তড়িৎ বলরেখা। কি বললাম? এগুলোকে বলা হবে তড়িৎ বলরেখা। এই বলরেখাগুলোর কিছু ধর্ম আছে। এই তড়িৎ বলরেখাগুলো সবসময় চার্জের পৃষ্ঠ থেকে বের হবে। দ্বিতীয় কথা, এই বলরেখাগুলো সবসময় ওই চার্জের তল থেকে লম্বভাবে বের হবে। তৃতীয় কথা, এই রকম কয়েকটা বলরেখা বের হবে না, অসংখ্য পরিমাণে বলরেখা বের হয় ধনাত্মক চার্জ থেকে। চতুর্থ কথা, এই বলরেখাগুলো কখনোই পরস্পরকে ছেদ করে না, অর্থাৎ একটা বলরেখা কখনোই আরেকটার উপর দিয়ে যাবে না। পঞ্চম কথা, এই বলরেখাগুলো সবসময় পরস্পরকে পার্শ্বচাপ প্রয়োগ করে দূরে ঠেলে দেয়। আরো কিছু এই বলরেখাগুলোর বৈশিষ্ট্য আছে। প্রথম কথা, বলতো এই সত্যি সত্যি কি মাইকেল ফ্যারাডে বলরেখাগুলো দেখেছিলেন? না, উনি জাস্ট কল্পনা করেছেন, ইমাজিন করেছেন যে এই রকম কিছু বলরেখা বের হচ্ছে, উনি কল্পনা করে নিয়েছিলেন। তার মানে বলরেখাগুলোর কি আদৌ কোনো অস্তিত্ব আছে বা এক্সিস্টেন্স আছে? না, এটা আমরা কল্পনা করে নিয়েছি। এখন আসো তো, নেগেটিভ চার্জ থেকে কোনো বলরেখা বের হয় না, শুধু পজিটিভ চার্জ থেকে বলরেখা বের হয়। এই চার্জ দুটো ধরে নাও পরস্পর হতে আর দূরত্বে আছে, তাহলে বলো তো এর বলরেখা আছে, এর বলরেখা নাই, কাছাকাছি আছে। তখন এই নেগেটিভ চার্জ বলবে, তোমার তো বলরেখা আছে, আমার তো কোনো তড়িৎ বলরেখা নাই, তাহলে আমারে কিছু দাও। ফলে এই বলরেখাগুলো কিন্তু নেগেটিভ চার্জে গিয়ে এইভাবে মিলিত হবে, অর্থাৎ নেগেটিভ চার্জের দিকে যাবে। কারণ যেহেতু এরা পরস্পরের সাথে মিলিত হয় না, ছেদ করে না, এই জন্য এইভাবে বেঁকে গিয়ে তাদের মধ্যে মিলিত হবে। তাহলে তোমরা আমাকে বলো তো, এ প্লাস এ মাইনাস, এ বলরেখা দিচ্ছে, এ নিচ্ছে, এ বলরেখা খাওয়াচ্ছে, এ খাচ্ছে, তাহলে এদের মধ্যে লেনদেন খুবই ভালো। আর লেনদেনের মাধ্যমে সবসময় কেমন বল তৈরি হয়? আকর্ষণধর্মী বল তৈরি হয়। এই জন্য এই পজিটিভ এবং নেগেটিভ চার্জ আকর্ষণধর্মী হয়। এবারে আসো তো, দুটোই প্লাস চার্জ, এরা কেন বিকর্ষণ করবে? ধরে নেই আর দূরত্বে আছে, কারণ এখান থেকেও বলরেখা বের হবে, এই চার্জ থেকেও বলরেখা বের হবে। আবার বলো তো, এই চার্জ থেকেও তো বলরেখা বের হবে, দুটোই ধনাত্মক, তাহলে এখান থেকেও বলরেখা বের হবে। ওকে, এবার বলো, এই বলরেখাগুলো যখন এই দিকে যেতে ধরবে, এটাও যখন আসবে, কেউ কি বলরেখা ছেড়ে দেবে আর কেউ বলরেখা নেবে? না, দুজনেরই তো বলরেখা আছে এবং এরা কখনোই পরস্পরকে ছেদ করে না। সো এরা যাওয়ার সময় কিন্তু মুখ ফিরিয়ে নেবে, এরা মুখ ফিরিয়ে নেবে, বলরেখাগুলো এইভাবে মুখ ফিরিয়ে নেবে। অর্থাৎ কেউ দেবে কেউ নেবে এই রকম না, অর্থাৎ কোনো বলরেখার সাথে ছেদ করবে না, বলরেখাগুলোর লেনদেন হবে না। ফলে কি হবে? তারা দুই দিকে মুখ ঘুরিয়ে নিয়েছে, তারা পরস্পরকে বিকর্ষণ করবে। আবার বলো তো, নেগেটিভ চার্জ সমধর্মী, এরও কোনো বলরেখা নাই, এরও কোনো বলরেখা নাই, তাহলে কেউ বলরেখা দেবেও না, কেউ বলরেখা নেবেও না, মানে লেনদেনের মান শূন্য। তাহলে লেনদেন যদি শূন্য হয়, কোনো আকর্ষণধর্মী বল তৈরি হবে না। দুইজনের টেন্ডেন্সি একই রকম, বলরেখা পেলেই অ্যাবজর্ব করে নেবে, শোষণ করে নেবে, খেয়ে ফেলবে। এই জন্য এই নেগেটিভ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে তোমরা বুঝেছো, এই জন্য বিপরীতধর্মী চার্জগুলো পরস্পরকে আকর্ষণ করে আর সমধর্মী চার্জগুলো পরস্পরকে বিকর্ষণ করে। এখন প্রশ্ন হলো, স্যার বলরেখা সত্যি সত্যি কি আছে? আমি বললাম এটা কাল্পনিক, জাস্ট ইমাজিন করে নেওয়া হয়েছে, তবে ভেতরে এমন কিছুই ঘটছে। কারণ আমরা বাস্তবেই তো দেখি এই প্লাস চার্জ এবং মাইনাস চার্জ পরস্পরকে আকর্ষণ করে, ধনাত্মক চার্জিত বস্তু ঋণাত্মক চার্জিত বস্তু পরস্পরকে আকর্ষণ করে। দ্বিতীয় কথা হচ্ছে, উনি কেন বলরেখাগুলোকে এই ধনাত্মক চার্জ থেকে বের হয়েছে ধরে নিলেন, নেগেটিভ চার্জ থেকে বের হচ্ছে, পজিটিভ চার্জ থেকে বের হচ্ছে না? এমনটা ধরে নিলে কি কোনো অসুবিধা হতো? কোনো
অসুবিধা হতো না, তাও ব্যাপারগুলো একই রকম হতো। এন্ড প্রশ্ন হলো কেন পজিটিভ চার্জ থেকে বের হবে, উনি এটা ধরে নিয়েছেন। তোমাদেরকে আমি আগামী ক্লাসে একটা চার্জের কথা বলবো, এই চার্জটাকে বলা হয় টেস্ট চার্জ। কি বললাম? টেস্ট চার্জ, মানে এই চার্জ দিয়ে আমরা টেস্ট করব। এই টেস্ট চার্জকে সবসময় আমরা +1 কুলম্ব চার্জ ধরে নেব। কেন টেস্ট চার্জকে বা পরোক্ষ চার্জকে আমরা +1 কুলম্ব চার্জ ধরে নেব, এটা নিয়ে আমরা পরের দিনেই কথা বলবো। তাহলে আমরা এবার এই +1 কুলম্ব চার্জ দিয়ে টেস্ট করে দেখব বল রেখাগুলো ধনাত্মক চার্জ থেকে বের হচ্ছে না ঋণাত্মক চার্জ থেকে বের হচ্ছে। তাহলে এই যে তড়িৎ ক্ষেত্রটা রয়েছে, এই যে অঞ্চলটা রয়েছে, এখানে আমরা একটা +1 কুলম্ব চার্জ স্থাপন করব। বলতো যদি করো, এই প্লাস একে এই দিকে ঠেলে দেবে, এই দিকে ঠেলে দেবে। আবার বলতো এটা মাইনাস এটা প্লাস আকর্ষণ করবে, তাহলে এই 1 কুলম্ব টেস্ট চার্জটা এই দিক থেকে এই দিকে গতিশীল হবে। এই জন্য আমরা ধরে নেই যে ধনাত্মক চার্জ থেকে বল রেখা বের হয় আর ঋণাত্মক চার্জে গিয়ে মিলিত হয়। আশা করি বুঝেছো। এবারে কত বলে আকর্ষণ করবে বা কত বলে বিকর্ষণ করবে। এই বলের মান বের করার আগে তোমাদেরকে আমি বলে নেই, এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান 3টা জিনিসের উপরে নির্ভর করবে। নাম্বার 1, এই চার্জ দুটোর মানের উপরে, Q1 এবং Q2 মানের উপরে। দ্বিতীয় কথা হচ্ছে এই চার্জ দুটো কত দূরে রয়েছে, অর্থাৎ কাছাকাছি আছে না দূরে আছে, তার উপরে এই বলের মান নির্ভর করবে। তৃতীয়ত এই চার্জগুলো কোন মাধ্যমে আছে, সেই মাধ্যমের নেচারটা কেমন, অর্থাৎ এটা কি চার্জ দুটোকে আমি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে রেখেছি, নাকি পানি মাধ্যমে রেখেছি, নাকি কাচ মাধ্যমে রেখেছি, তার উপরে নির্ভর করবে এই বলের মানগুলো কেমন হবে। তো আমরা শুরুতে ধরে নিয়েছি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে আছে, এরপরে আমরা অন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা তুলনা করব, সেই মাধ্যমের ক্ষেত্রে এই বলের মানগুলো কেমন হবে। এই বিজ্ঞানী কুলম্ব ইনি বললেন এই যে দুটো চার্জের মধ্যকার ক্রিয়াশীল বল এফ এর মান, সেটা আকর্ষণধর্মী হোক বা বিকর্ষণধর্মী হোক, এটা ওই চার্জ দুটোর মানের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ চার্জ দুটোর গুণফল যত বেশি হবে মধ্যকার ক্রিয়াশীল বল তত বেশি হবে। বলতো কেন? কারণ চার্জের মান যদি বেশি হয়, ধরো Q1 চার্জের মান অনেক বেশি, তাহলে তার মধ্যে বল রেখা আছেও বেশি, তাহলে বেশি বল রেখা থাকলে বেশি বল রেখা দেবে, আর এ মান বড় হলে এ বেশি বল রেখা অ্যাবজর্ব করবে, লেনদেনটা খুবই বেশি হবে, সো বলের মানটাও কিন্তু তখন বেশি হবে। দ্বিতীয়ত উনি বললেন এই ক্রিয়াশীল বলের মান এফ এর মান ওই চার্জ দুটোর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের, অর্থাৎ আর এর বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব যত বেশি হবে এই বলের মান তত কম হবে। মধ্যবর্তী দূরত্ব যদি আমি 2 গুণ বাড়াই তাহলে বলের মান কিন্তু 4 গুণ কমে যাবে, কারণ উপরে স্কয়ার আছে। এখন প্রশ্ন হলো স্যার দূরত্ব বাড়লে কেন বলের মান কমবে? বুঝতেই পারছো, ধরো এরা কাছাকাছি ছিল, যে পরিমাণ বল রেখা ধনাত্মক চার্জ থেকে ঋণাত্মক চার্জে গিয়ে মিলিত হবে, যদি এদেরকে দূরে সরিয়ে দাও তাহলে বলো তো কম বল রেখা গিয়ে মিলিত হবে, বেশি বল রেখা পৌঁছতে পারবে না, দূরত্ব বেশি, সো লেনদেন একটু কম হবে, সো বলের মানটা কিন্তু কমে যাবে। আর একটা জিনিস দেখো তো, এই যে ক্রিয়াশীল বলটার কথা আমি বলছি, এটা কি আঁকা বাঁকা পথে কি ক্রিয়া করছে? না, একদম চার্জ দুটো সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করছে। সো এটাই আমাদের কুলম্বের সূত্র। তাহলে যদি বলে কুলম্বের সূত্রটি লেখো, তাহলে আমরা এইভাবে বলবো, দুটি চার্জের মধ্যকার ক্রিয়াশীল বলের মান ওই চার্জ দুটোর মানের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল ওই চার্জ দুটোর সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। এবারে আমরা এই চার্জ এই ইকুয়েশন দুটোকে একত্রিত করার চেষ্টা করব। বলতো এফ এফ, তাহলে হবে এফ সমানুপাতিক 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 Q1 Q2, আর এখানে ছিল 1/r²। ওকে, এই সমানুপাতিক চিহ্ন যদি আমরা তুলে দেই, বলতো একটা কনস্ট্যান্ট আসবে। আচ্ছা, নাম দেই সি, এটা একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট মানে সমানুপাতিক ধ্রুবক। বলতো উপরে ছিল Q1 Q2 আর নিচে হলো r²। এই যে সমানুপাতিক ধ্রুবকটা, এর একটা মান আছে, এর মানটা কত হবে আমি একটু লিখে দেই। এর মানটা হবে 1/4 পাই এপসাইলন নট।
এটাকে বলা হয় অ্যাপসাইলন নট। নট দিয়ে বোঝায় শূন্য মাধ্যম। এই অ্যাপসাইলন নটটার নাম কি? এই অ্যাপসাইলন নটকে বলা হয় মাধ্যমের ভেদন যোগ্যতা। আমি একটু বাংলাতে লিখি, ভেদন যোগ্যতা। কার? মাধ্যমের ভেদন যোগ্যতা। আর এটা কার ভেদন যোগ্যতা? শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। ইংরেজিতে বলা হয় পারমিয়াবিলিটি অফ মিডিয়াম, অর্থাৎ এটা হলো ফ্রি মিডিয়ামের, ফ্রি স্পেসের পারমিয়াবিলিটি, ভেদন যোগ্যতা। তোমরাই বলো তো, সব মাধ্যমের কি ভেদন যোগ্যতা একই রকম? না। যদি এটা শূন্য মাধ্যম হয়, শূন্য মাধ্যমের ঘনত্ব সবচেয়ে কম, তাহলে বলো তো বেশি বল রেখা গিয়ে মিলিত হবে নেগেটিভ চার্জে। যদি এই চার্জ দুটোকে আমি পানি মাধ্যমে রাখতাম, তাহলে পানি মাধ্যমের ঘনত্ব তুলনামূলক বেশি শূন্য মাধ্যমের চাইতে, তাহলে কম বল রেখা গিয়ে মিলিত হতো। তাহলে মাধ্যমগুলোকে এই বল রেখা কিন্তু কম বেশি ভেদ করতে পারে, অর্থাৎ যার ঘনত্ব কম মাধ্যমটাকে বল রেখাগুলো বেশি ভেদ করে চলে যাবে, আর যদি ঘনত্ব বেশি হয় তাহলে কম ভেদ করে চলে যাবে। তার মানে এক এক মাধ্যমের ভেদন যোগ্যতা, পারমিয়াবিলিটি এক এক রকম। তো এই মানটা আমরা একটু এইখানে বসিয়ে দেই, তাহলে এফ ইজ ইকুয়াল টু হবে সি এর জায়গায় 1/4 পাই এপসাইলন নট, উপরে হবে Q1 Q2, এটা হবে আর স্কয়ার। এই যে আমরা সমীকরণটা পেয়েছি, এটাই কিন্তু হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট। এপসাইলন নটটা কি? শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা বা তড়িৎ ভেদন যোগ্যতা। Q1 Q2 হচ্ছে চার্জ দুটোর মান, কত কুলম দেয়া আছে। আরটা হচ্ছে ওই চার্জ দুটোর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখন এই অ্যাপসাইলন নটের মান কত, এই মানটা আমাদেরকে একটু জানতে হবে। এক এক মাধ্যমের ভেদন যোগ্যতা এক এক রকম, শুধু শূন্য মাধ্যমের মনে রাখলেই আমাদের হবে। এই অ্যাপসাইলন নটের মান হবে 8.854 গুণন 10^12। বলতো অ্যাপসাইলন নটের একক কি হবে? অ্যাপসাইলন নটটাকে যদি আমি এইখানে নিয়ে আসি আর এফটাকে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে এই কুলম হবে কুলম স্কয়ার। ওকে, নিচে আছে নিউটন বল, তাহলে উপরে গেলে হবে পার নিউটন। আর এখানে আছে মিটার স্কয়ার, তাহলে উপরে হবে পার মিটার স্কয়ার। তাহলে অ্যাপসাইলন নটের মান হচ্ছে 8.854 10^12। একক কি হবে? কুলম স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। এখন আমাকে বলো তো, আমি কি সবসময় অ্যাপসাইলন নটের মানটা এইখানে বসিয়ে দেব? না, তাহলে ক্যালকুলেশনটা একটু কঠিন হয়ে যাবে। তাহলে আমরা এই পুরোটার মান একটু বের করে নেব। বলো 1/4 পাই অ্যাপসাইলন নট, এটার মান কত হবে? 1 থাকলো, 4 থাকলো, পাই এর মান 3.14, আর অ্যাপসাইলন নটের মান কত? 8.854 10^12। বলো তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করে বের করি, তাহলে মানটা বের হবে 9 গুণন 10^9। বলো একক কি হবে? নিচে অ্যাপসাইলন নটের একক এইটা উল্টে যাবে, তাহলে এটা হবে নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। এই যে নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার রিভার্স হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমার 1/4 পাই এপসাইলন নটের মান। তাহলে ম্যাথ করার সময় এই 1/4 পাই এপসাইলন নটের জায়গায় সবসময় আমরা 9 গুণন 10^9 একবারে এই মানটা বসিয়ে আমরা ক্যালকুলেশন করব। তোমরা দেখো তো, যদি প্রশ্ন করি যে চার্জের মান 1 কুলম বলতে তুমি কি বোঝো, মানে 1 কুলম কি, এটা খুব সহজে বের করা যাবে। তাকাও, এই যে এফ থাকলো ইজ ইকুয়াল টু, এটার মান হচ্ছে 9 গুণন 10^9, আর উপরে থাকবে Q1 Q2, নিচে থাকবে হচ্ছে আর স্কয়ার। ওকে, তাহলে আমরা যদি এই Q1 এবং Q2 এর মান এক একক করে ধরে নেই, খেয়াল করো, তাহলে F ইজ ইকুয়াল টু 9 গুণন 10^9, তাহলে এটাও 1 কুলম, ধরো এটাও 1 কুলম, আর মধ্যবর্তী দূরত্ব ধরো হচ্ছে 1 মিটার, তাহলে কি হবে? তার উপর স্কয়ার। তাহলে আমরা সুন্দর করে বলতে পারি না যে দুইটা সমপরিমাণ চার্জ, ওকে, পরস্পর হতে 1 মিটার দূরত্বে যদি অবস্থান করলে যদি তারা পরস্পর এত নিউটন বলে যদি পরস্পরের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে, তাহলে ওই প্রত্যেকটা চার্জকে বলা হবে 1 কুলম চার্জ। আমি আবার বলছি, দুটি সমপরিমাণ চার্জকে যদি পরস্পর হতে 1 মিটার দূরত্বে স্থাপন করলে তারা পরস্পরকে যদি 9 গুণন 10^9 নিউটন বলে আকর্ষণ বা বিকর্ষণ করে, তাহলে ওই প্রত্যেকটা চার্জের মানকে বলা হবে 1 কুলম করে চার্জ।
আমাদের কুলম্বের সূত্রের এই রকম ফরম্যাট আমরা পেয়েছিলাম F = 1/4πε0 Q1 Q2 ভাগ r স্কয়ার। বলো তো এই সমীকরণটা শুধুমাত্র শূন্য মাধ্যমের জন্য প্রযোজ্য, ওকে? অন্য মাধ্যমের ক্ষেত্রে কেমন হবে সেটা আমরা দেখব। তো এই যে কুলম্ব বল রয়েছে, এফ বলটা রয়েছে, এটাকে আমরা বলেছিলাম কুলম্ব বল। এই কুলম্ব বলের প্রকৃতিটা কেমন হবে, নেচারটা কেমন হবে? আচ্ছা তোমরা আমাকে বলো, যদি এফ এর মান কখনো এই রকম পজিটিভ বের হয় তাহলে কি বুঝবা, এই বলটা কি আকর্ষণধর্মী না বিকর্ষণধর্মী? অবশ্যই কিন্তু বোঝাবে এই বলটা বিকর্ষণধর্মী বল, অর্থাৎ চার্জ দুটো পরস্পরকে বিকর্ষণ করছে। বলো তো কখন বিকর্ষণ করে সমধর্মী চার্জ? দেখো 1/4πε0 এর মান 9 গুণন 10⁹, এটা সবসময় ধনাত্মক মান। বলতো আর এর মান কখনো ঋণাত্মক হতে পারে না, আর ঋণাত্মক হলেও সেটা প্লাস হয়ে যেত, স্কোয়ার আছে। তাহলে Q1 এর মানটা আমার পজিটিভ নেগেটিভ হতে পারে, Q2 এর মানটা আমার পজিটিভ নেগেটিভ হতে পারে। তাহলে কখন এফ এর মানটা পজিটিভ হবে? দেখো দুটো ক্ষেত্রে Q1 এর মানও পজিটিভ, Q2 এর মানও পজিটিভ। তাহলে প্লাসে প্লাসে হয়ে যাবে প্লাস। তাহলে সমধর্মী চার্জ, আর সমধর্মী চার্জ বিকর্ষণ করে। আবার বলো তো দুটোই যদি নেগেটিভ হয়, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাও বিকর্ষণ করবে। আবার যদি তুমি এফ এর মান যদি কখনো পাও মাইনাস মান পাও, তাহলে কিন্তু বোঝাবে এটা আকর্ষণধর্মী বল। কেন আকর্ষণধর্মী? কারণ Q1 এর মান পজিটিভ, Q2 এর মান নেগেটিভ, অথবা Q1 এর মানে নেগেটিভ, Q2 এর মান পজিটিভ, তাহলে শুধুমাত্র মাইনাস আসবে, অর্থাৎ বিপরীতধর্মী চার্জ। আর আমরা জানি বিপরীতধর্মী চার্জগুলো পরস্পরকে আকর্ষণ করে। এবার আসো তো কুলম্ব বলের যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেটার ভেক্টর রূপ যদি আমরা দেখতে চাই, তাহলে ভেক্টর ফরম্যাটটা কেমন হবে? তাহলে আমরা ফর্মুলা পেয়েছিলাম 1/4πε0 Q1 Q2 বাই আর স্কয়ার। বলো তো এইটাকে যদি আমি ভেক্টর রূপে লিখি, তাহলে ডান পাশের যে অংশটা রয়েছে এটাও ভেক্টর হতে হবে। তোমরা আমাকে বলো, এই যে আর সরণ রয়েছে এটা তো ভেক্টর, তাহলে বলো তো এর উপরে যদি আমরা ভেক্টর চিহ্ন দেই, তাহলে এর একটা একক ভেক্টর আছে, তারও দিক হবে এই দিকে। তাহলে ইটা ধরি একক ভেক্টর, তাহলে উপরে হবে আর ভেক্টর, তার মান দিয়ে নিচে ভাগ হবে, তাহলে আমরা একক ভেক্টরটা পেয়ে যাব। তাহলে এর সাথে যদি ওই একক ভেক্টরটাকে আমরা গুণ দেই, তাহলেই আমরা একক ভেক্টর পেয়ে যাব, মানে এই ভেক্টর ফরম্যাটটা বোঝাবে। তাহলে বলো তো এখানে F = কি লেখা যাবে? 1/4πε0 Q1 Q2 আর স্কয়ার। আর এটা একক ভেক্টর মানে উপরে আর ভেক্টর, নিচে হবে আর ভেক্টরের মান। বলো এই আর এবং এই আর স্কয়ার কত হয়ে যাবে? কিউব হয়ে যাবে। তাহলে নিচে কিছু থাকবে না, তাহলে যেটা পেয়েছি এটাই কিন্তু কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, অর্থাৎ নিচে যেটা আর এর উপরে কিউব থাকবে এটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের ভেক্টর রূপ।